পোল ভায়োলেন্সটা অনেকে ভাবে এরা বোধহয় তৃণমূলের একটা জন্তুপনা, এটা ওদের একটা পারভার্সন, কিন্তু এটা তৃণমূলের কোনো পারভার্সনও নয়, ওদের কোনো মানে মানে জান্তব্য উল্লাসও নয়। আমি অন্ততপক্ষে এটা মনে করি যে এর পেছনে তৃণমূল কংগ্রেসের একটা পরিষ্কার রাজনীতি রয়েছে, সুস্পষ্ট রাজনীতি রয়েছে। আমাদের রাজ্যে পোস্ট পোল ভায়োলেন্স 2021 সালে, এবং আমি পরিষ্কার এখানে বলছি 2011 থেকে 21 পর্যন্ত ভোটের পরে যে মাঠটা সিপিএম খেত, 2021 থেকে বা হয়তো 2019-এর পর থেকেই ভোটের পরে সেই মাঠটা মূলত বিজেপি খেয়েছে পশ্চিমবাংলা, আমাদের থেকে বেশি মার খেয়েছে। আমি বলছি আজকে যদি আমার বাড়িতে ভোটের পরে হামলা হয়, যেমন পরের বার ভোটে কাজ করার সময় আমার বাড়ির লোক আমাকে ডেকে বলবে, আমার মনে একটা ভয় থাকবে যে এইবার কাজ করতে গেলে আবার আমার বাড়িতে হামলা হতে পারে। তেমন অনন্যা যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের পরে যদি তৃণমূল কংগ্রেসের সেই মাথাটা অ্যারেস্ট হতো, তাহলে এইবার ভোটে জেতার পরেও ভায়োলেন্স করতে গেলে ওদের মনে একটা ভয় থাকতো যে আমি করতে গেলে আবার আগের মতো আমাকে জেলের মুখ দেখতে হবে। আমি যদি বিরোধীকে মারার পরেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারি, কেন আমার বিরোধীকে আমি মারবো না? এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিষ্কার বক্তব্য। এবার কে কি বলবে? পোস্টপোল ভায়োলেন্সে তোমার নিজের লোককে মারলো, যে তোমার সাথে মিটিং করেছে, মিছিল করেছে, মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য, অমিত শাহকে হোম মিনিস্টার করার জন্য যে লোকটা লড়াই করেছে, সেই লোকটা খুন হলো পোস্টপোল ভায়োলেন্সে। তোমার আপনজন খুন হলো, তারও মৃত্যুর বিচারটা শেষ হলো না, তদন্ত শেষ হলো না। তারপরে কেন করবে না যে তৃণমূল পোস্টপোল ভায়োলেন্স? তৃণমূলের সম্পত্তি জানেন তো, হাতির দাঁতের মতো, দেখানোর জন্য আলাদা, খাওয়ার চিবানোর জন্য আলাদা। সেরকম তৃণমূলের ওদের সম্পত্তি মাটির ওপর যা আছে, মাটির তলায় তার থেকে বেশি আছে। উনি ওনার ডিক্লেয়ার্ড সম্পত্তি বলছেন, ওনার এবং ওনার স্বামী কার্তিক ব্যানার্জির, যে দুজনের মিলিয়ে 5 কোটি টাকা সম্পত্তি। সোর্স অফ ইনকাম কি? না চাকরি বাকরি, না ব্যবসাপত্র, না কোনো, তা সে বলতে পারবে না পৈতৃক সম্পত্তি ছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দুধের দোকানে সেলস গার্ল ছিলেন, উনি নাকি টালির চালের বাড়িতে থাকেন, খুব গরিবের মতো করে বড় হয়েছেন। সুতরাং এমন নয় যে ওনার পরিবারের বিরাট 7,000 ধন এক মানিক ছিল। চাকরি করে না, ব্যবসা করে না, স্বামী স্ত্রীর সম্পত্তি কত? 5 কোটি টাকা। নিজেরা নিজেদের ইলেকশন এফিডেভিটে দিচ্ছে। আমার বাবা আমার মা সারা জীবন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরি করেছেন। বাবা একটা গাড়ি কিনেছেন আমার নামে চেকে পেমেন্ট করে, হ্যাঁ, কোনো ক্যাশে না, কোনো কিছুতে না, চেকে পেমেন্ট করে গাড়ি কিনেছেন। সেইটা নিয়ে কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করছে। আর ওদের 5 কোটি টাকার সম্পত্তি ওরা নিজেরা ডিক্লেয়ার করছে, আমার 1 পয়সা সোর্স অফ ইনকাম নেই, আমি 5 কোটি টাকার সম্পত্তির মালিক। ডেকে একবার ইলেকশন তার ইনকাম ট্যাক্স জিজ্ঞেস পর্যন্ত করছে না সম্পত্তিটা এলো থেকে। এর আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির হিসেব জমা দিতে বলেছিলেন অমৃতা সিনহা, ইডি যে সম্পত্তির হিসেব জমা দিয়েছিল, অমৃতা সিনহার দেখে চোখ কপালে উঠে গেছিল। তিনি বলছেন যে অভিষেক ব্যানার্জি নিজের ইলেকশন এফিডেভিটে নিজের যে সম্পত্তি জানিয়েছেন, আপনারা সেইটুকু পর্যন্ত এনে জমা করছেন না। উদ্দেশ্যটা কী ছিল? অভিষেকের নিজের ডিক্লেয়ার সম্পত্তির বাইরে আর কোথায় কি লুকিয়ে রাখা আছে সেইটাকে বার করে এনে ইডি তার হিসেব দেবে, এইটার জন্য ডিরেকশনটা দেওয়া হয়েছিল। আনডিক্লেয়ার সম্পত্তি বার করে আনা তো ছেড়ে দাও, ডিক্লেয়ার যেটা অভিষেক যেটা নিজে ডিক্লেয়ার করেছে সেইটা পর্যন্ত ইডি তাকে হচ্ছে দেখাচ্ছে। তুমি ভাবতে পারো অভিষেক ব্যানার্জির যে বাড়িতে গত 2 বছর ধরে ইডি সামন পাঠায়, যে অমুক তারিখে আমাদের দপ্তরে হাজিরা দিন। অভিষেক ব্যানার্জির যে দপ্তরে ইডি, যে বাড়িতে ইডি 2 বছর ধরে সামন পাঠায়, চিঠি পাঠায়, সেই ঠিকানাটা পর্যন্ত ইডির এফিডেভিটে নেই, যেটা ওনারা কোর্টে জমা দিচ্ছেন অভিষেক ব্যানার্জির প্রপার্টি হিসেবে। মানে একটা দুটো তো পারবে অন্তত পক্ষে এরা তদন্ত শেষ করতে, একটাও পারছে না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া সম্ভব? এই টাকার জোরেই বা হোক বা নিজেদের ক্ষমতার জোরেই হোক, বাংলায় কিন্তু ভোট মানেই একটা রক্তের রাজনীতি চলছে। মানে গোটা দেশে যখন ভোট উৎসব, তখন বাংলায় ভোটের আগে হিংসা, ভোটের মাঝে হিংসা, ভোটের পরে হিংসা। তো এই যে পোস্টপোল ভায়োলেন্স চলছে, এই সময়েও দেখা যাচ্ছে যে লোকজনের বাড়িঘর ভেঙে দিচ্ছে, মহিলাদের শ্লীলতাহানি করছে, তাদেরকে ধরে মারধর করছে। এই জিনিস কি চলতেই থাকবে? মানে এর কি কোনো বন্ধ হওয়ার উপায় নেই? 100% চলতে থাকবে। কেন চলতে থাকবে না বলো? যা করছে বেশ করছে তৃণমূল। আমি তোমায় বলছি অনন্য, আপনাকে বলছি, ধরুন যে এই যে পোস্টপোল ভায়োলেন্সটা আমরা কথা বলছি, এটা নিয়ে তো কোনো আমি প্রথম একটা কথা বলবো যে পোস্টপোল ভায়োলেন্সটা অনেকে ভাবে এরা বোধহয় তৃণমূলের একটা জন্তুপনা, এটা ওদের একটা পারভার্সন, কিন্তু এটা তৃণমূলের কোনো পারভার্সনও নয়, ওদের কোনো মানে মানে জান্তব্য উল্লাসও নয়। আমি অন্ততপক্ষে এটা মনে করি যে এর পেছনে তৃণমূল কংগ্রেসের একটা পরিষ্কার রাজনীতি রয়েছে, সুস্পষ্ট রাজনীতি রয়েছে। একটা ভোট শেষ হওয়ার পর থেকে ওদের পরের ভোটের প্রস্তুতি শুরু হয়ে যায়। প্রস্তুতিটা কি? যে এইবারও যে ভোটে ওদের যাবতীয় প্রলোভন এবং ভয় ভীতিকে উপেক্ষা করেও বিরোধী দল, সে যেই হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, বিরোধী দলের হয়ে যে দেওয়াল লিখেছে, যে লোকটা যাকে বারণ করে এসেছিলাম, হুমকি দিয়েছিলাম, পোলিং এজেন্ট হয়েছিল, কি মিটিংয়ে গেছিলো, মিছিলে গেছিলো, ফেসবুকে হোয়াটসঅ্যাপে কদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল, তার বাড়িতে গিয়ে হামলা করো, তাকে রাস্তায় ধরে হ্যাকেল করো, ঘরছাড়া করো তার পরিবারকে, একটা গ্রামে তৃণমূল লিড পায়নি, সেই গ্রামকে পুড়িয়ে দাও।
এইটা যে কি হয় পরের ভোটের প্রস্তুতি ওটা। না, এটা তো তৃণমূল করছে, কিন্তু মুখ্যমন্ত্রীর কি ভূমিকা? আরে মুখ্যমন্ত্রী কেন ভূমিকা থাকতে যাবে? এটা করার ফলে মুখ্যমন্ত্রী ওই সময় আইডিয়াল কথা বলে লাভ কি আছে? মুখ্যমন্ত্রী যদি ভূমিকা থাকতো পশ্চিমবাংলায় গরু চুরি হতো না চাকরি চুরি হতো? মুখ্যমন্ত্রী কেন থাকবে ভূমিকা? এইগুলোর ফলেই তো উনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। কিন্তু আমি যাদের ভূমিকা থাকা উচিত ছিল, আমি যে কারণে কথাটা বলছি যে আমি এগুলো করলাম কেন করছি, তার কারণটা যে পরের বার যখন ভোটটা আসবে 2026-এর যখন বিধানসভা ভোটটা আসবে, আমি যদি পোলিং এজেন্ট হতে যাই, আমার বাড়িতে আমার বাবা আমাকে ডেকে বারণ করবে যে মনে আছে তো গতবার কী হয়েছিল, ভোটের পরে তুই বাবা এবার আর যাস না। একজন বিরোধী দলের কর্মী, তার পরিবার, তার প্রতিবেশী, তাদের একটা মনোবল ভেঙে দেওয়া। গ্রামের লোক চাপ দেবে একটা লোককে যে তুমি বাবা বেশি মিটিং মিছিল করো না, তোমার জন্য আমাদের গ্রামে হামলা হয়। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা গেম, এবং এটা একটা পরিষ্কার রাজনীতি এটা তৃণমূল কংগ্রেস, যেটা তৃণমূল কংগ্রেস করছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় কী টাকা পড়েছে এটাকে বন্ধ করতে? উনি তো করছেন, এটা উনি তো পাঠাচ্ছেন। কিন্তু আমার প্রশ্নটা যেটা বলছি তোমাকে, আমাদের এটা ভুললে চলবে? আমাদের রাজ্যে যেরকম 10 বছর ধরে 12 বছর ধরে আজকে সারদা তদন্ত হচ্ছে, কোনো পরিণতি হয়নি। নারদা তদন্ত উঠে গেছে, কোনো পরিণতি হয়নি। চাকরি চুরির কোনো সমাধান হয়নি। রেশন চুরি, গরু চুরি, কোনো কিছুর কোনো ফাইনাল কনভিকশন হয়নি। আমাদের রাজ্যে পোস্ট পোল ভায়োলেন্স 2021 সালে, এবং আমি পরিষ্কার এখানে বলছি 2011 থেকে 21 পর্যন্ত ভোটের পরে যে মাঠটা সিপিএম খেত, 2021 থেকে বা হয়তো 2019-এর পর থেকেই ভোটের পরে সেই মাঠটা মূলত বিজেপি খেয়েছে পশ্চিমবাংলা, আমাদের থেকে বেশি মার খেয়েছে। কেননা যেহেতু আমরা বিরোধী দল হিসেবে পেছনে চলে গেলাম, বিজেপি সামনে চলে আসলো, আক্রমণটা বিজেপির ওপর বেশি হলো, বিজেপি সমর্থকদের ওপর, বিজেপির যে বুথে লিড পেয়েছে সেই বুথ এলাকাতে। প্রিয়াঙ্কা তিব্রেওয়াল বিজেপির একজন নেত্রী এবং সে অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্টে কেস করলো পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল। 2021 থেকে যে 2024 কী হলো সিবিআই তদন্ত? আমি বলছি আজকে যদি আমার বাড়িতে ভোটের পরে হামলা হয়, যেমন পরের বার ভোটে কাজ করার সময় আমার বাড়ির লোক আমাকে ডেকে বলবে, আমার মনে একটা ভয় থাকবে যে এইবার কাজ করতে গেলে আবার আমার বাড়িতে হামলা হতে পারে। তেমন অনন্যা যদি 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সের পরে যদি তৃণমূল কংগ্রেসের সেই মাথারা অ্যারেস্ট হতো, তাহলে এইবার ভোটে জেতার পরেও ভায়োলেন্স করতে গেলে ওদের মনে একটা ভয় থাকতো যে আমি করতে গেলে আবার আগের মতো আমাকে জেলের মুখ দেখতে হবে। ওই ভয়টা আজকে আছে ওদের মধ্যে। কেন মারবে না? তোমরা লজিক্যালি বলো, কেন তৃণমূল মারবে না? ওদের কি কারণটা আছে না মারার? আমি যদি বিরোধীকে মারার পরেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারি, কেন আমার বিরোধীকে আমি মারবো না? এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিষ্কার বক্তব্য। এবার কে কি বলবে? আমি এই কারণে কথাটা বলছি যে এই যে প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের মামলাটার কথা বললাম, কারণ আমি এই যে নন্দীগ্রামে এবার ভোট চলাকালীনই দেখলাম এক বিজেপি কর্মীর মা খুন হলেন। এই নন্দীগ্রামে 2021 সালে ভোট পরবর্তী সন্ত্রাসে খুব সম্ভবত দেবব্রত মাইতি, হ্যাঁ ওনার নাম, বিজেপির এক কর্মী খুন হন। এই প্রিয়াঙ্কা তিব্রেওয়ালরা মামলা করে, সিবিআই তদন্তের নির্দেশ হয়। কি হলো? যার জেলে যাওয়ার কথা ছিল মোহাম্মদ হাবিবুর বলে, না শেখ হাবিবুর না মোহাম্মদ হাবিবুর, যে মূল অভিযুক্ত এই বিজেপি কর্মী খুনের ঘটনায়, 2 বছরের পরে সে আজকে বিজেপিরই মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান। শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করতে গিয়ে খুন হলেন দেবব্রত মাইতি। তার খুনিকে শুভেন্দু অধিকারী 2 বছরের মধ্যে বিজেপিতে নিয়ে পঞ্চায়েতের প্রধান বানিয়ে দিলেন। এবার বলুন যে কেন নন্দীগ্রামে আজকে আর একজন বিজেপি কর্মী খুন হবে না তৃণমূলের হাতে? একজন বিজেপি কর্মীর মা যে খুন হলো, জানো যে কলকাতা হাইকোর্টে যে প্রিয়াঙ্কা তিব্রেওয়ালরা মামলা করেছিল, 5 জন জাস্টিসের বেঞ্চ বানিয়েছিল কলকাতা হাইকোর্ট ক্ষতিপূরণ দেওয়ার জন্য। পোস্টপোল ভায়োলেন্স, যাদের বাড়ি পোড়ানো হয়েছে, যাদের দোকান লুট হয়েছে, যাদের জমি লুট হয়েছে, পুকুরে বিষ ঢেলে মাছ মেরে দেওয়া হয়েছে, যার যা যা ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ দেওয়ার জন্য বেঞ্চ তৈরি করা হলো আলাদা। 2021 থেকে 2024 আজ পর্যন্ত বিজেপি নিজের দলের ক্ষতিগ্রস্ত, রাজনৈতিক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত লোকেদের নামের তালিকাটা হাইকোর্টে জমা দেয়নি। রাজ্যের সরকার ক্ষতিপূরণ দিত এদেরকে, বিজেপি তালিকাটুকু জমা দেয়নি আজকে অব্দি হাইকোর্টে। জানো কেন? এরপরে হবে না বলো তো পোস্ট পোল ভায়োলেন্স? এসব বলে লাভ আছে ভাই? আরে সারদায় তৃণমূল টাকা চুরি করেছিল তো একজন সাধারণ মানুষের টাকা। নারদায় ওরা ম্যাথু স্যামুয়েলসের টাকা খেয়েছিল, কি হয়তো ঘুরপথে কেডি সিংয়ের টাকা খেয়েছিল। চাকরি চুরিতে ও না হয় ধরে নিলাম যে সাধারণ ছেলে মেয়ে যারা চাকরির পরীক্ষায় বসছে তাদের টাকা খেয়েছে, কিন্তু সেইগুলোর কোনো বিচার হয়নি, তদন্ত শেষ হয়নি। পোস্ট পোল ভায়োলেন্সে তোমার নিজের লোককে মারলো, যে তোমার সাথে মিটিং করেছে, মিছিল করেছে, মোদিকে প্রধানমন্ত্রী করার জন্য, অমিত শাহকে হোম মিনিস্টার করার জন্য যে লোকটা লড়াই করেছে, সেই লোকটা খুন হলো পোস্ট পোল ভায়োলেন্সে। তোমার আপনজন খুন হলো, তারও মৃত্যুর বিচারটা শেষ হলো না, তদন্ত শেষ হলো না। তারপরে কেন করবে না যে তৃণমূল পোস্ট পোল ভায়োলেন্স? এসব ফালতু কথা বলে লাভ আছে এগুলো? সর্বভারতীয় মেডিকেল পরীক্ষার নিট, সেখানে বিরাট দুর্নীতি সামনে আসতেই তৃণমূল এখন বলছে মানে একটা অক্সিজেন পেয়ে গেল। আর একই সঙ্গে নিট কেলেঙ্কারি নিয়ে কুণাল ঘোষ তিনি দাবি করছেন যে ধেড়ে ইঁদুররা এবং আসল যারা মাথা তাদের ধরতে হবে। কি বলবেন? হ্যাঁ, ধরতে তো হবে, ধরা তো উচিত। কিন্তু ঘটনাটা হচ্ছে যে
যে কেন্দ্রের সরকার তৃণমূলের দুর্নীতিতে ধেরে ইঁদুরকে ধরে না, আসল মাথাকে ধরে না, সেই কেন্দ্রের সরকার বিজেপির দুর্নীতির আসল মাথাকে কেন ধরতে যাবে? যদি আজকে ইডি সিবিআই চাকরি চুরির ঘটনার আসল মাথাকে গ্রেপ্তার না করতে পারে, ভাইপোকে গ্রেপ্তার করতে না পারে, তাহলে সেই ইডি সিবিআই ঠেকা পড়েছে, সে ধর্মেন্দ্র প্রধানকে আর বা যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করবে, কেন করতে যাবে? এগুলো তো দেখো, এগুলো তো হওয়া উচিত সবই, কিন্তু এগুলো তো হয় না, আমাদের দেশে হচ্ছে না। এবং যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে আজকে ধরো নিটের এই এত বড় একটা কেলেঙ্কারি, এর পরিণতি আমরা বুঝতে পারবো যখন যখন এইটা হয়েছিল তোমার এই পশ্চিমবাংলা চাকরি দুর্নীতি। বারবার করে একটা কথা বলতাম বা এখনও বলছি, প্রশ্নটা খালি এইটা নয় যে কতগুলো ছেলে মেয়ে যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা চাকরি পেলো না। প্রশ্নটা হচ্ছে আমাদের ঘরের যে সাধারণ ছেলে মেয়েগুলো ক্লাসে পড়তে যায়, ওই স্কুলে পড়তে যায়, তারা পড়তে গিয়ে কোন শিক্ষাটা পাচ্ছে? অযোগ্য শিক্ষকদের হাতে। এবার আমি বলছি, আজ থেকে 10 বছর আগে তোমাকে কি আমাকে যদি একটা বড় সার্জারি করার জন্য কোনো ডাক্তারের ছুরি কাঁচির তলায় গিয়ে শুতে হয়, তাহলে কোন ডাক্তারের কাঁচির তলায় গিয়ে শোবো চিন্তা করো। কালকে যদি আমার বাবাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে হয় কোনো একজন ডাক্তারের কাছে, জীবন তার একটা ক্রিটিক্যাল একটা ইয়েতে, যে ডাক্তারের কাছে নিয়ে যাবো দেখা যাবে সে হচ্ছে পয়সা দিয়ে নিট পাস করা ডাক্তার। এর পরিণতিটা আমরা বুঝতে পারবো এবং দলমত নির্বিশেষে কত বড় ডিজাস্টার এটা হলো। কিন্তু ঘটনাটা হচ্ছে এইটা, এরা যদি বলে যে তোমরা কেন নিট দুর্নীতি করেছো, তো এ বলবে তোমরা কেন চাকরি পশ্চিমবাংলার টেট দুর্নীতি, এসএসসি দুর্নীতি করেছো। এ যদি বলে তুমি কেন সন্দেশখালীতে ধর্ষণ করেছো, তো বলবে তুমি কেন মণিপুরে ধর্ষণ করেছো। একটা অপরাধ হচ্ছে আর একটা অপরাধের জাস্টিফিকেশন আমাদের রাজ্যে, এইভাবেই চলবে আমাদের দেশে। কিন্তু আলটিমেটলি যেটা সমস্যা তৈরি হচ্ছে, মানে যেটা এখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন যে মেডিকেলের যে পরীক্ষাটা যেটা আগে ছিল জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের, সেই জয়েন্ট এন্ট্রান্সটা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক, মেডিকেলের পরীক্ষাটা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক, যাতে অল ইন্ডিয়া বেসিসে এটা না হয়। রাজ্যে যেটা এক্ষুনি আপনি বললেন যে একটা এর আগে মানে 10-15 বছর আগেও একটা শিক্ষার যা মান ছিল তার তুলনায় এখন মান পড়ে গেছে, সেখানে দাঁড়িয়ে যদি মেডিকেলের সেই এক্সাম আবার রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে রাজ্যের কি অবস্থা হবে? এটা তো খুব কঠিন একটা পরিস্থিতি। ঘটনাটা হচ্ছে আমরা বামপন্থীরা মনে করি এডুকেশন একেবারে স্টেট লিস্টে থাকা উচিত, এবং এটা আজকে ব্রাত্য বসুর বা পার্থ চ্যাটার্জির ব্যাপার না, কি মোদী মমতার ব্যাপার না। এডুকেশন আমাদের দেশে স্টেট লিস্টেই ছিল। এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী ওটাকে কনকারেন্ট লিস্টে নিয়ে গেছিলেন। বামপন্থীদের চিরকালের দাবি হচ্ছে যে এডুকেশন স্টেট লিস্টে ফেরানো হোক। এবং যখন নিটের এই কনসেপ্ট তৈরি করা হয়েছিল তখন আমরা বিরোধিতা করেছিলাম। ভারতের বহু রাজ্য তারা বিরোধিতা করেছিল। তামিলনাড়ু বিরোধিতা করেছিল, কেরালা বিরোধিতা করেছিল, বাংলা করেছিল, আরও অনেক রাজ্য করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এইটা যে রাজ্যের হাতে ফিরে আসুক এই কথাটা যারা বলছেন, তারা অন্যান্য 5টা পরীক্ষায় যে অসম্ভব যোগ্যতা এবং স্বচ্ছতা দেখিয়েছেন, তাতে এদের হাতে কোনো কিছু যাবে শুনলেই এখন লোকের চিন্তা হয়। সুতরাং আমাদের কাছে দুর্ভাগ্যজনক এইটাই যে নিটটা আজকে মমতা ব্যানার্জির হাতেই থাক কি ধর্মেন্দ্র প্রধানের হাতেই থাক না কেন, আলটিমেটলি জাল ডাক্তার তৈরি হবে। এটা হচ্ছে বাস্তবতা। কারণ এরা দুজনের কেউই স্বচ্ছ নয়, এটা তো প্রমাণিত। আজকে নিট দেখিয়ে ব্রাত্য বসু বলতেই পারেন যে নিটের এই দুর্নীতি দেখিয়ে যে নিটটা আমাদের হাতে দিয়ে দেওয়া হোক। তেমন আবার পশ্চিমবাংলার টেট এসএসসি দেখিয়ে কালকে ধর্মেন্দ্র প্রধানও বলতে পারেন যে স্কুলের টিচার রিক্রুটমেন্টটা কেন্দ্রের হাতে দিয়ে দেওয়া হোক, কারণ আপনারা দুর্নীতি করেছেন। তো সমস্যাটা তো হচ্ছে এই যে আমি হাতে যেটা পাবো সেটাই আমি দুর্নীতি করব। এইটাকে যদি পরাজিত না করা যায় তাহলে তো কার হাতে থাকলেও তো বড় কথা নয়, এরা তো উভয়ই তো চুরি করছে যেরকম করবে। লিপস অ্যান্ড বাউন্সের প্রসঙ্গে একটু আসি, যে লিপস অ্যান্ড বাউন্সের সংস্থাও তার ডিরেক্টরদের কাছ থেকে যে বাজেয়াপ্ত টাকা বা সম্পত্তি সেই পরিমাণটা কেন কম, সেটা একটা প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্টে। এবং তার সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে নতুন করে রিপোর্ট পেশ করেছে ইডি সিবিআই, এবং বিচারপতি অমৃতা সিনহার যে এজলাস সেখানে সেই সংক্রান্ত মামলার যে শুনানি হয়েছিল, সেই শুনানিতে ইডির তদন্তকারীদের একাংশের ভূমিকা নিয়ে খোদ বিচারপতি প্রশ্ন তুলছেন। এবং তাহলে কি আপনার মনে হয় যে ইডি সিবিআই এরা ঠিক মতো তদন্ত করতে পারছে না, বা এর ভেতরে অন্য কোনো রাজনৈতিক আমাদের তো বরাবরই মনে হয়, কিন্তু আজকে বিজেপি বলুক বিজেপির কি মনে হয়। এবং অমৃতা সিনহার কথা ছেড়েই দিলাম, আজকে যিনি বিজেপির নেতা অভিজিৎ গাঙ্গুলি, তিনি যখন জাজ ছিলেন তিনি তো তার এজলাসে বসে সিবিআইকে বলেছেন যে আপনারা দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছেন। অর্থাৎ আমরা যে কথাটা একদিন ধরে বলছিলাম সেটা মিথ্যে নয়। তো আজকে অভিষেক ব্যানার্জির বউ যখন বিদেশ থেকে, থাইল্যান্ড থেকে বেআইনি সোনা আনতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছিল, পশ্চিমবাংলার কোনো মিডিয়ার ক্ষমতা হয়নি সেটাকে নিয়ে খবর করার। একমাত্র সিপিআইএমের কাগজ গণশক্তি খবরটা করেছিল বলে লোকে জানতে পেরেছিল। কারোর ক্ষমতা হয়নি গোটা পশ্চিমবাংলায় কারোর সে খবর করার। তারপরে আজকে শুভেন্দু অধিকারী সেটাকে নিয়ে বলে বেড়ান যে অভিষেকের বউ ধরা পড়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে একজন আইপিএস অফিসারকে পাঠিয়ে তাকে ছাড়িয়ে এনেছিলেন। আচ্ছা বলুন তো, এয়ারপোর্টে সিআইএসএফ ধরলো, কেন্দ্রের সরকারের তারা ক্যাডার, তারা অভিষেক ব্যানার্জির স্ত্রীকে বেআইনি সোনা নিয়ে ধরলো, কাকপক্ষী জানতে পারলো না? মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে তাকে বাড়ি নিয়ে চলে আসলেন কীভাবে? ওখানে তো পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ছিল না, ছিল তো মোদির পুলিশ। কাকপক্ষী কেউ জানতে পারলো না? বিজেপি স্বস্তিকাতে বেরোলো না খবরটা? বিজেপির যে এত এই যে ওদের
এত চ্যানেল রয়েছে গোটা দেশ জুড়ে, এত হিন্দি ইংলিশ চ্যানেল, যারা কিনা বিজেপির হয়ে মানে ক্যাম্পেইন করা থেকে শুরু করে জাল এক্সিট পোল থেকে শুরু করে সব কিছু করে, কেউ তো খবর করলো না। একমাত্র গণশক্তি ছাড়া কারোর ক্ষমতা হলো না খবর করার। কেন? এটা এমনি এমনি হলো? আজকে আমি যদি এয়ারপোর্ট থেকে এরমভাবে বেআইনি জিনিস আনতে গিয়ে ধরা পড়ি, আমায় কেউ ছাড়বে? মমতা ব্যানার্জির ভাইয়ের বউ ভোটে প্রার্থী হচ্ছেন, কর্পোরেশন ভোটে নিজের এফিডেভিট জমা দিচ্ছেন। তৃণমূলের সম্পত্তি জানেন তো, হাতির দাঁতের মতো, দেখানোর জন্য আলাদা, খাওয়ার চিবানোর জন্য আলাদা। সেরকম তৃণমূলের ওদের সম্পত্তি মাটির ওপর যা আছে, মাটির তলায় তার থেকে বেশি আছে। উনি ওনার ডিক্লেয়ার্ড সম্পত্তি বলছেন, ওনার এবং ওনার স্বামী কার্তিক ব্যানার্জির, যে দুজনের মিলিয়ে 5 কোটি টাকা সম্পত্তি। সোর্স অফ ইনকাম কি? না চাকরি বাকরি, না ব্যবসাপত্র, না কোনো, তা সে বলতে পারবে না পৈতৃক সম্পত্তি ছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দুধের দোকানে সেলস গার্ল ছিলেন, উনি নাকি টালির চালের বাড়িতে থাকেন, খুব গরিবের মতো করে বড় হয়েছেন। সুতরাং এমন নয় যে ওনার পরিবারের বিরাট 7,000 ধন এক মানিক ছিল। চাকরি করে না, ব্যবসা করে না, স্বামী স্ত্রীর সম্পত্তি কত? 5 কোটি টাকা। নিজেরা ইলেকশন এফিডেভিটে দিচ্ছে। আজকে পর্যন্ত 2021 থেকে আজকে 2021-এর শুরুতে, না 21-এর শেষে, আজকে 2024 সাল, ইনকাম ট্যাক্স একবার একটা নোটিশ পর্যন্ত পাঠালো না, ডেকে একবার জিজ্ঞেস করলো না যে তোমার 5 কোটি টাকা সম্পত্তি আছে, কোনো সোর্স অফ ইনকাম নেই সম্পত্তি এরকম থেকে। আজকে বলুন তো, আমার যদি আজকে 5,000 টাকার বেআইনি সম্পত্তি থাকতো হিসেবের বাইরে, আমায় কেউ ছাড়তো? আমার বাবা আমার মা সারা জীবন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরি করেছেন। বাবা একটা গাড়ি কিনেছেন আমার নামে চেকে পেমেন্ট করে, হ্যাঁ, কোনো ক্যাশে না, কোনো কিছুতে না, চেকে পেমেন্ট করে গাড়ি কিনেছেন। সেইটা নিয়ে কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করছে। আর ওদের 5 কোটি টাকার সম্পত্তি ওরা নিজেরা ডিক্লেয়ার করছে, আমার 1 পয়সা সোর্স অফ ইনকাম নেই, আমি 5 কোটি টাকার সম্পত্তির মালিক। ডেকে একবার ইলেকশন তার ইনকাম ট্যাক্স জিজ্ঞেস পর্যন্ত করছে না সম্পত্তিটা এলো থেকে। এর আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির হিসেব জমা দিতে বলেছিলেন অমৃতা সিনহা, ইডি যে সম্পত্তির হিসেব জমা দিয়েছিল, অমৃতা সিনহার দেখে চোখ কপালে উঠে গেছিল। তিনি বলছেন যে অভিষেক ব্যানার্জি নিজের ইলেকশন এফিডেভিটে নিজের যে সম্পত্তি জানিয়েছেন, আপনারা সেইটুকু পর্যন্ত এনে জমা করছেন না। উদ্দেশ্যটা কী ছিল? অভিষেকের নিজের ডিক্লেয়ার সম্পত্তির বাইরে আর কোথায় কি লুকিয়ে রাখা আছে সেইটাকে বার করে এনে ইডি তার হিসেব দেবে, এইটার জন্য ডিরেকশনটা দেওয়া হয়েছিল। আনডিক্লেয়ার সম্পত্তি বার করে আনা তো ছেড়ে দাও, ডিক্লেয়ার যেটা অভিষেক যেটা নিজে ডিক্লেয়ার করেছে সেইটা পর্যন্ত ইডি তাকে দেখাচ্ছে। তুমি ভাবতে পারো অভিষেক ব্যানার্জির যে বাড়িতে গত 2 বছর ধরে ইডি সামন পাঠায়, যে অমুক তারিখে আমাদের দপ্তরে হাজিরা দিন। অভিষেক ব্যানার্জির যে দপ্তরে ইডি, যে বাড়িতে ইডি 2 বছর ধরে সামন পাঠায়, চিঠি পাঠায়, সেই ঠিকানাটা পর্যন্ত ইডির এফিডেভিটে নেই, যেটা ওনারা কোর্টে জমা দিচ্ছেন অভিষেক ব্যানার্জির প্রপার্টি হিসেবে। তো এগুলো কি তদন্ত হচ্ছে না ছ্যাবলামি হচ্ছে বলো? তাহলে এই যদি চলতে থাকে তাহলে এই রেজাল্টই হবে, কিছু করার নেই। ওরা একধারসে হাজার কোটি টাকা কামাবে, তার 5% টাকা খরচা করে ওরা একটার পর একটা ভোট পার করবে, আমাদেরকে দাঁড়িয়ে দেখতে হবে। এক্ষুনি যেটা আপনি বললেন যে ইডির আইনজীবীকে বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন করছেন যে এই সংস্থার এত কম পরিমাণ সম্পত্তি কেন বাজেয়াপ্ত করেছেন? আপনারা যে রিপোর্ট দিচ্ছেন তাতে মনে হচ্ছে এই সংস্থার নিজস্ব কোনো আয়েরই উৎস নেই এবং টাকা অন্য কোনো জায়গা থেকে আসছে। কোথা থেকে ওই টাকা আসছে তা কি আপনারা খুঁজে দেখেছেন? কি বলবেন? আচ্ছা দেখুন, আপনার একটা কথা বলি, এই যে বললাম, দেখো এই একই কথা বলা হবে। ইডির যে আইনজীবীর কথা বলছেন, জানেন এইটা হওয়ার পরে ইডি তদন্তকারী অফিসারকে অমৃতা সিনহা সরিয়ে দিলেন। সেই সময় মনে থাকবে উনি ভার্ডিক্ট দিলেন যে ইডি তদন্তকারী অফিসার যে আছে সে ঠিক করে তদন্ত করছে না, তাকে সরিয়ে দেওয়া হোক। তার বিরুদ্ধে অ্যাপিলটা কে করলো? অমৃতা সিনহার কাছে গিয়ে ইডি অ্যাপিল করলো না যে না আমাদের অফিসার ঠিক আছে, ওকে একটু সময় দিন, ওকে সরাবেন না। সে অফিসার নিজে অ্যাপিল করলো না। অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে অ্যাপিল করা হলো যে না, এই রায়টা আপনারা প্রত্যাহার করে নিন, ওনার তদন্তকারী ঠিক আছে, ইডি তদন্তকারী। মানে আমার বিরুদ্ধে আপনি তদন্ত করছেন, আপনাকে আপনার এজেন্সি ডিফেন্ড করছেন, আপনাকে আমি ডিফেন্ড করছি, না অনন্যাই ভালো তদন্ত করছে আমার বিরুদ্ধে, ওকেই তদন্ত করতে দিন। এইটা তারপরে বিজেপির কিছু লোক, খারাপ লাগে তাদের জন্য, তারা বিজেপির হয়ে দেওয়াল লিখতে গিয়ে খুন হচ্ছে তৃণমূলের হাতে। বলছি এটা করবেন না, বাড়ি চলে যান, ছেড়ে দিন, কিচ্ছু লাভ নেই করে, আপনাকে বিক্রি করে দিয়েছে আপনার দল। আমি একদম আমি এটা বলছি, এটা বিজেপির নেত্রী তারা সবাই এরকম মনে জানেন। পশ্চিমবাংলার যারা বিজেপির নেত্রী তাদের একটা বড় অংশ যারা কিনা তৃণমূল বিরোধী সত্যি, কিন্তু ওদের কিছু করার নেই। ওরা একটা কী হয়েছে, একটা খুব বড় সিস্টেমের ওরা একটা ছোটো পার্ট। তো আর এতদিন যা হলো না, আমি বলছি অন্য এরপর আর এমনিও হবে না। শুনুন, 303 জন এমপি নিয়ে যদি ভাইপোকে অ্যারেস্ট করতে না পারে, 240 জন এমপি নিয়ে করা যায় না। তার কারণটা হচ্ছে, একদিন মোদির মমতা বন্দ্যোপাধ্যায়কে দুয়ানা পাত্তা দেওয়ার দরকার ছিল না, কিন্তু আজকে মোদি মাইনরিটি গভর্নমেন্ট চালাচ্ছে। আমাদেরকে নিয়ে বলতো না, ইন্ডিয়া নিয়ে বলতো না যে ওরা জিতলে এটা হচ্ছে কি বলতো, মজবুর সরকার হবে, মজবুত সরকার আমাদের, ওদের মজবুর সরকার হবে। আজকে মোদির মজবুর সরকার চলছে। একদিন আপনার বিল পাস করাতে, কোনো নতুন আইন আনতে, কোনো কিছু করতে কাউকে দরকার ছিল না।
কিন্তু এখন আপনার দরকার তো বিভিন্ন বিরোধী দলকে, তাদের একটা অংশকে। আজকে কদিন পরে মহারাষ্ট্রের বিধানসভার ভোট আছে, উত্তরপ্রদেশে বিধানসভার ভোট আছে, এই কয়েক মাসের মধ্যে। কার দিল্লিতে বিধানসভার ভোট রয়েছে। ওই রাজ্যগুলোতে, দিল্লিতে নয় বিজেপির এমনি রাজ্য, ওদের এমএলএ খুব বেশি নেই, কিন্তু মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতো যে রাজ্যগুলো রয়েছে, ঝাড়খণ্ড, যেখানে বিজেপির যদি ফলাফল খারাপ হয় বিধানসভায়, এমএলএ সংখ্যা খালি কমে যাবে তাই নয়, রাজ্যসভার এমপি সংখ্যা কমে যাবে। তখন আরও বেশি করে এই দলগুলোর ওপরে, মমতার ওপর, নীতিশের ওপর, তার আপনার এই ধরনের মিডল অফ দ্য রোড যে দলগুলো রয়েছে, না এদিককার না ওদিককার, কখনো এদিক থেকে ওদিকে চলে যেত, কখনো ওদিক থেকে এদিকে চলে যেত, এদের উপর আরও নির্ভরশীল হবে। 303 জনের মেজরিটি নিয়ে, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে যে কাজ করতে পারেননি, আজকে ভাঙাচোরা গভর্নমেন্ট নিয়ে সে কাজ করবেন আপনি? আপনার দলের মধ্যে থেকে, জোট শরিকদের মধ্যে থেকে চন্দ্রবাবু নাইডু বলবে, নীতিশ বলবে না না ছেড়ে দিন, আঞ্চলিক দলকে এরমভাবে ডিস্টার্ব করা যাবে না, তারাও যেহেতু আঞ্চলিক দলের নেতা এক একজন, হ্যাঁ, আজকে তো তাদের উপর ডিপেন্ডেন্ট মোদীর সরকার। সুতরাং আমি বলছি এটা খুব খুব বড় ক্রাইসিসে আমরা চলে এসেছি। এটাকে আমাদের ওভারকাম করতে হবে। আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট, আমরা ওভারকাম করতে পারবো। কিন্তু আজকের এই ক্রাইসিসটা কিন্তু মিথ্যে নয়। এবং যারা বিজেপিকে সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, আপনাদের সিদ্ধান্তকে তো প্রশ্ন করার আমার এখতিয়ার নেই, কিন্তু ভেবে দেখবেন যে যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে কিনা। আগামী 30শে জুলাই যে মামলার পরবর্তী শুনানির ডেট রয়েছে, এবং সেদিনকে ইডি এবং সিবিআইকে ফাইনাল রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাহলে কি মনে হচ্ছে যে শেষ পর্যন্ত এই মামলার কি ভবিষ্যৎ হচ্ছে? কিছুই ভবিষ্যৎ নেই বলে আমার মনে হচ্ছে। আক্ষেপের সঙ্গে বলছি, কিন্তু মনে হচ্ছে কিছুই ভবিষ্যৎ নেই। অনেক চেষ্টা করা হয়েছে, বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে বাকি যারা আইনজীবীরা লড়েছেন, তারা তাদের সাধ্যকে ছাপিয়ে গিয়ে তারা লড়াই করেছেন ন্যায়ের জন্য। কিন্তু আলটিমেটলি তদন্তটা, যে দেখো, একজন জাজ তো বাজারে ঘুরে ঘুরে তদন্তর প্রমাণ সংগ্রহ করে আনবেন না। আলটিমেটলি যেটা করার কথা সে যদি না করে, তাহলে সবাই এখানে অসহায়, এখানে সবাই অসহায়। দেখো, বলি, কদিন আগে কামদুনির যে মূল অভিযুক্তরা কয়েকজন ছাড়া পেয়ে গেল, যিনি জাজ, তিনি কি খুব খুশি হয়েছেন তাদেরকে ছেড়ে দিতে? তার কি কষ্ট হয়নি? যে বিচারপতি হাইকোর্টের এই রায়টা দিয়েছেন, তার তুমি অতীতের রেকর্ড দেখো, মহিলাদের বিরুদ্ধে কোনো অন্যায়ের ঘটনায় তিনি চিরকাল অত্যন্ত অ্যাগ্রেসিভভাবে যে মহিলারা ভিকটিম তাদের পাশে দাঁড়িয়েছেন, চিরকাল উনি ক্রাইম এগেন্স্ট উইমেনকে উনি কোনোদিন ছেড়ে কথা বলেননি। কিন্তু এটা ঘটনা যে যারা তদন্ত করেছে, সেই সিআইডি যদি ঠিক করে প্রমাণটাকে আদালতের জাজের টেবিলে না রাখে, তাহলে ট্রায়াল তার অঙ্কের মতো। তোমার এদিকে তোমার যা বলা হচ্ছে অভিযোগের সপক্ষে কী কী যুক্তি আছে, বিপক্ষে কী যুক্তি আছে, এটা পুরো অঙ্কের নিয়মে যেদিকটা ভারী হবে সেই দিকে জাজকে রায় দিতে হবে। জাজের ওখানে হাত পা বাঁধা, জাজ কী করবে? সুতরাং তদন্তকারী সংস্থা তারা যদি একটা রাজনৈতিকভাবে কম্প্রোমাইজের শিকার হয়ে যায়, তাহলে কারোর কিচ্ছু করার নেই। শতরূপ, আপনি তাহলে বলছেন যে রাজনৈতিকভাবে তদন্তকারী সংস্থাগুলোই বায়াসড হয়ে গেছে? আমি কেন বলছি, বিজেপির আজকের পোস্টার বা অভিজিৎ গাঙ্গুলি তিনিও বলেছেন। আমি দেখলাম যে তিনি তোমাদের পোর্টালকেই কিনা আমি জানি না, কোনো একটা পোর্টালকে ইন্টারভিউতে বলছেন যে এই যে সেটিংয়ের, এই যে ভাইপো যে গ্রেপ্তার হলো না, এর ফলে একটা বড় অংশের মানুষ বামপন্থীদের বলাই সেটিংয়ের কথাটাকে বিশ্বাস করছেন। উনি তো একটা আক্ষেপ থেকেই কথাটা নিশ্চয়ই বলে থাকবেন, কারণ উনিও তো ট্রায়ালটা দেখেছেন। তার আজকে রাজনৈতিক অবস্থানের আমি যতই নিন্দা করি না কেন, 100 বার নিন্দা করি, কিন্তু উনি তো দুর্নীতিটা কাছ থেকে দেখেছেন বিচারপতি হিসেবে চেয়ারে বসে, সুতরাং তিনিও এই কথাটা বলেছেন। কিন্তু তাহলে এই একটা তো মাত্র দুর্নীতির মামলা নয়, আরো প্রচুর দুর্নীতির মামলা কলকাতা হাইকোর্টে ঝুলে রয়েছে। কোনোটাতেই তো হচ্ছে না, আমি তাই তো বলছি। এটাও না, তোমার মনে হয় না যে একটা দুর্নীতি নয় হয়েছে, ওরা বিরাট একবারে বুদ্ধিমানের মতো করেছে, যদিও দের ইজ নাথিং কল্ড পারফেক্ট ক্রাইম, কিন্তু মেবি দেয়ার ওয়াজ সাম পারফেক্ট ক্রাইম, কোনো প্রমাণ রাখেনি, সব কিছু করেনি, একটা দুর্নীতি তদন্ত শেষ করতে পারলো না, দুটোর পারলো না, কোনোটারই পারে না, কোনোটারই পারে না। ইডি সিবিআই থেকে গরু ছাগল পুষছে তাহলে, বলো তো? না সারদা, না নারদা, না গরু পাচার, না কয়লা পাচার, না চাকরি বিক্রি এসএসসি, না টেট, না তার পোস্টপোল ভায়োলেন্স, একটাও পারেন। এটা হয় কখনো? 100% স্ট্রাইক রেট, ব্যর্থতা স্ট্রাইক রেট, 100% স্ট্রাইক রেট। আমাদের জিজ্ঞেস করি সিপিএম কেন 3টে ভোটে শূন্য হয়েছে, সিবিআই ইডি কতগুলো তদন্তে শূন্য হয়েছে বলো তো? এই যে শূন্যের কনসিস্টেন্সি, এটা কি এমনি এমনি হয়? তুমি বিশ্বাস করো? আমি ধরে নিচ্ছি একটা না হয় সারদার তদন্ত নয়, ওরা বিরাটভাবে গুটিয়ে নিয়েছে, তৃণমূল বিরাটভাবে প্রমাণ লোপাট করতে পেরেছে, কি নারদারটা পড়েছে, কি টেট, একটা দুটো তো পারবে অন্তত পক্ষে এরা তদন্ত শেষ করতে, একটাও পারছে না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া সম্ভব কখনো?